বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে ভয়াবহ সংঘর্ষ, ভিপিজিএস সহ আহত 6। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে তার কার্যালয়ে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। প্রতিবাদে প্রাধ্যক্ষের পদত্যাগ এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবিতে তাকে সন্ধ্যা থেকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এই ঘটনায় দফায় দফায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এরপর জানাবো, 13 বছর আগে হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 31 আগস্ট। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রায়ের বিরুদ্ধে আবুল কালাম আজাদের করা আপিল শুনানি পিছিয়ে 31 আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজকের মতো শুনানি মুলতবি করে দিন ধার্য করেছে। এদিকে দুর্নীতির আগুনে পুড়ছে ফায়ার সার্ভিস। সর্বত্র নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির বিষবাষ্প। নিয়োগ এবং বদলি বাণিজ্য জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত একের পর এক বের হচ্ছে দুর্নীতিবাজদের তথ্য। পুলিশের এএসআই নিয়োগে জড়িত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। অঢেল সম্পদের মালিক হয়েছেন একাধিক কর্মকর্তা। পশু সম্পদ ক্যাডার কর্মকর্তা ফায়ার সার্ভিসের পরিচালক হয়েছেন। অভিযোগের তীর পরিচালক আতাহার হোসেনের দিকে। 15 থেকে 20 বছর ধরে ঢাকায় চাকরি করেছেন বেশ কিছু কর্মকর্তা। তারা সবাই শেখ হাসিনার সময় অঢেল টাকা পয়সা কামিয়েছেন। সিন্ডিকেট ভেঙে বর্তমান একাধিক গ্রুপ সক্রিয়। অভ্যন্তরীণ কোন্দল ও সিন্ডিকেটের রাজস্ব অপরাধে প্রমাণ মিলে সাময়িক বহিষ্কার করা হবে। শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বর্তমান সরকার। এবারে জানাবো, বিএনপি সরকারের 180 দিনের চ্যালেঞ্জ রয়েছে, অর্জনের পাল্লা ভারী। রাজনৈতিক উত্তেজনা, প্রশাসনিক নানা জটিলতা আর বহুমুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অপূরণীয় দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে বর্তমান সরকার। মাত্র 6 মাস আগে আজকের এই দিনে ভঙ্গুর শাসন কাঠামোর উপর দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের মাধ্যমে বিএনপি এককভাবে সরকার গঠন করে। সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন অর্থনীতি পুনর্গঠন, আইন শৃঙ্খলা রক্ষা ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ সংকট নিয়ন্ত্রণ ছিল চ্যালেঞ্জের। তবে জনকল্যাণমূলক খাতের বিভিন্ন জটিলতা মোকাবেলা করে দৃশ্যমান নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। নির্বাচনী ইশতেহারের সিংহভাগই পূরণ করছে বিএনপি। এদিকে পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত 7। ভারতের পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছে এবং আরও মৃতের আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত 50 জন। এবং সর্বশেষ জানাবো, প্রতি রাতে 30 থেকে 40 ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলের মন্ত্রী। গাজায় প্রতি রাতে 30 থেকে 40 ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেছেন, শুধু তাৎক্ষণিকভাবে হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, বরং আরও যারা রয়েছে তাদের সবাইকেই খতম করা এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে। যত বেশি খতম করা যাবে ততই ইসরায়েল এই ফিলিস্তিনি ভূখণ্ড সবকিছু দখল করতে পারবে বলে মনে করেন তিনি। এ কারণে মূলত এই ধরনের কার্যক্রম পরিচালিত করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন।
জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে ব্যাপক সংঘর্ষ, বিপিজিএস সহ অন্তত আহত 6। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক হল মুসলিম হলের প্রধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে তার কার্যালয়ে আটকে রেখে উক্ত শিক্ষার্থীকে নানাভাবে হ্যারাসমেন্ট করার ঘটনায় মূলত ওই প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এই ঘটনায় তিনি মুক্ত পাওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যেতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে মুক্ত হতে পারেন না, কারণ অনেক প্রচেষ্টা চালেও তিনি শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। সেটি দেখতে দেখতে আসলে শেষ পর্যন্ত এই পরিস্থিতি অন্য পর্যায়ে চলে যায়। শেষ পর্যন্ত এটি দেখা গেল যে আসলে কিছুই হয়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করে। অবস্থায় এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন করে বিষয়গুলো সবার সামনে আসতে থাকে। দেশের যে ধরনের এই ঘটনাগুলো ঘটছে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানিয়েছে জিএস, বিপি সহ সবাই। তারা আরও জানিয়েছে যে অবস্থা যদি চলতে থাকে দেশের অভ্যন্তরে, তাহলে এক ভয়াবহ বিপর্যয়কর সংকটের সৃষ্টি হবে। সেখান থেকেই রাতে বিশ্ববিদ্যালয়, সেখানে দুই গ্রুপের মধ্যে একরকম সংঘর্ষ শুরু হয় এবং সেখানে এই সাধারণ শিক্ষার্থীরা দলে দলে যোগ দিলে সেখানে মূলত এই ধরনের ঘটনাটি ঘটে। শেষ পর্যন্ত এই পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে গেছে। এখন এই মুহূর্তে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই প্রত্যাশার কথা আসলে বলা হচ্ছে। 13 বছর আগে দেয়া মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে আজাদের আপিল শুনানি 31 আগস্ট। 1971 সালের সময় মহান মুক্তিযুদ্ধ চলাকালে আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার নামে খ্যাত শেখ হাসিনা তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। দীর্ঘদিন ধরে তিনি পাকিস্তানে পলাতক থাকার দেশে ফেরত এসেছেন। শেখ হাসিনা যখন 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে, এই ঘটনায় তিনি আত্মসমর্পণ করেন, তখন তাকে জেলে যেতে হয়নি। অবস্থায় আজ তার আপিল শুনানির কথা ছিল তবে তার চূড়ান্ত আপিল শুনানোর বিষয়গুলো এ মাসের 31 অক্টোবর বিষয়টি আসলে আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হচ্ছে এবং আপিল শুনানির বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে সামনে আনার জন্য বলা হয়েছে। বাচ্চু রাজাকার ওরফে আবুল কালাম আজাদ ফরিদপুরের সালথা থানায় খারদিয়া গ্রামে তার বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি মূলত ভারতে পাকিস্তানে পলাতক ছিলেন শেখ হাসিনার সময়। নতুন করে যখনই শেখ হাসিনার পতন হয়ে গেছে তখনই তিনি দেশে ফেরত আসতে পেরেছেন। দুর্নীতির আগুনে পুড়ছে ফায়ার সার্ভিস। রাস্তায় সাইরেন বাজে ছুটে চলা লাল রঙের বড় গাড়িগুলো দেখলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি এক ধরনের স্বস্তি ও ভরসা জাগে যে ফায়ার সার্ভিসের উপর আমাদের ভরসা, তারা যে কোনো বিপদ আপদে তারা বাংলাদেশের মানুষকে রক্ষা করবে। কিন্তু এই ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মধ্যেই রয়েছে নানাবিধ সমস্যা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব তথ্য। বিশেষ করে শেখ হাসিনার সময় ফায়ার সার্ভিসের অনেক অসাধু কর্মকর্তারা তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে। এদের মধ্যে তারা অনেকেই বিদেশে পালিয়েও গিয়েছে। দীর্ঘদিন ধরে তারা চাকরি করবে না, তারা শুধুমাত্র তাদের পকেট ভারী করার জন্য এসব প্রতিষ্ঠানে তারা চাকরি করতে শুরু করেছিল। ফায়ার সার্ভিসে
সর্বত্রই রয়েছে বাণিজ্য এবং দুর্নীতির বিষবাষ্প। নিয়োগ ও বদলি বাণিজ্যে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা পর্যন্ত একের পর এক বের হচ্ছে দুর্নীতিবাজদের তথ্য। পুলিশের এএসআই নিয়োগেও জড়িত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। অডেল সম্পদের মালিক হয়েছেন একাধিক কর্মকর্তা। পশু সম্পদ ক্যাডার কর্মকর্তা ফায়ার সার্ভিসের পরিচালক। এজন্য ফায়ার সার্ভিসে কি যন্ত্রপাতি কিনা লাগবে সেটি কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। অভিযোগের তীর পরিচালক আতাহার হোসেনের দিকে। 15 থেকে 20 বছর ধরে ঢাকায় চাকরি করছেন বেশ কিছু কর্মকর্তা। অপরাধের প্রমাণ মিললে সাময়িক বহিষ্কার, নেই শাস্তিমূলক ব্যবস্থা। অভ্যন্তরীণ কোন্দল ও সিন্ডিকেটের রাজত্ব। সিন্ডিকেট ভেঙে বর্তমান একাধিক গ্রুপ সক্রিয় অবস্থানে রয়েছে। অবস্থায় এই ফায়ার সার্ভিসকে ঢেলে সাজানো ছাড়া কোনো বিকল্প হতে পারে না। কারণ দেশজুড়ে যেভাবে ভয়াবহ কার্যকর পরিস্থিতি চলছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। চ্যালেঞ্জ রয়েছে, তবে অর্জনের পাল্লা ভারী। বিএনপি সরকারের 180 দিনে কি হয়েছে? বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তারা 180 দিনে শুরুতে তারা একটি ভঙ্গুর অর্থনীতি এবং তারা একটি ভঙ্গুর আইন শৃঙ্খলা দেখতে পেয়েছিল এবং এরপরই তারা ক্ষমতা এসে ধীরে ধীরে আস্তে আস্তে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে গেছে। এই মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা দেশ জুড়ে এই কার্যক্রম শুরু করেছে। বিএনপির নেতৃত্বাধীন সরকার বিগত ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর যেভাবে ক্ষমতা গ্রহণ করেছে একরকম ভঙ্গুর সবকিছু। এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা এগিয়ে নিল, পুরোপুরি ক্ষত কাটিয়ে ওঠা যায়নি। অবস্থায় বিএনপি সরকার যে দায়িত্ব নিয়ে পর্যন্ত রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত করেছে সেটা এই মুহূর্তে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। অবস্থা বলতে গেলে সবাইকে এইসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু দেখভাল করা উচিত। বর্তমান সময়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই তারা দেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কার্যক্রম শুরু করেছে। তবে ব্যর্থতা আছে। বিএনপি গ্যাস ও বিদ্যুৎ দিতে পারেনি, এটাই তাদের জন্য বড় ব্যর্থতা।